আজকের এই পর্বে আমরা আমন্ত্রিত অতিথি হিসাবে যাকে পেয়েছি উনি হচ্ছেন ত্রিপুরার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা দক্ষিণ ত্রিপুরার নাট্য আন্দোলনের এক অন্যতম সৈনিক শ্রদ্ধেয় পিনাক দত্ত মহোদয়। নমস্কার সবাইকে, আপনাকে এবং আপনার সংস্থা এবং এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবার প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, নাট্য অভিনন্দন। আপনাকেও নমস্কার, আপনি আমাদের থিয়েটার বাড়ি এই অনুষ্ঠানে এসেছেন। আমরা প্রত্যেক পর্বে এটাই করে থাকি। আচ্ছা, পিনাক বাবু, আপনি কিভাবে এই নাটকে এসেছেন, অর্থাৎ নাটককে আপনার জীবনের একটা অংশ হিসেবে বেছে নিয়েছেন, এ নিয়ে আমরা একটু জানবো। শুরুটা এরকমও হয়েছিল। প্রথমত স্কুল লেভেলে যখন আমরা ক্লাস 5-6 পড়তাম স্কুলে, তখন বেসিক্যালি নাটকে মঞ্চে প্রথম ওঠা এবং শ্রদ্ধেয় নিরঞ্জন হালদার আমার শিক্ষাগুরু, উনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। ওনার হাত ধরেই রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে রাজধর চরিত্রে অভিনয় করা স্কুল লেভেলে ওখান থেকে শুরু। তখন আপনি কোন শ্রেণীতে ছিলেন? যতটুকু মনে পড়ে তখন আমি ক্লাস 6-7 এরকম কিছু একটা, যতটুকু মনে পড়ে, যদি আমি ভুল না করে থাকি। এরপরে যখন ক্লাস 12 পরীক্ষা দিলাম তখন তো আর এখনকার মতন এত বিনোদন ছিল না। আপনার আমাদের সময় তখন মাধ্যমিক বা 12 পরীক্ষা দিলে পরে 3 মাস সময় পেতাম আমরা। ওই 3 মাসে যে যার মতো করে সময় কাটাতেন, কেউ হয়তো ঘুরতে যেতেন, যাদের ভ্রমণ পিপাসী ছিল, অবশ্যই মা বাবার সঙ্গে যেত। যারা অনেকে শর্ট হ্যান্ড বা টাইপ শিখত ওই সময়টাতে, আবার অনেকে অনেক কিছু ঘুরে বেরিয়ে কাটিয়ে দিত। তো আমি ওই সময় সিদ্ধান্ত নিলাম যে কি করব। তখন বিলোনিয়াতে ভীষণভাবে নাটক চর্চা হতো, অর্থাৎ মাধ্যমিক টুয়েলভ পরীক্ষা দেওয়ার পরে 12 পরীক্ষা দেওয়ার পরে তখন এভাবে সিদ্ধান্ত নিলাম। আমার এক খুব পরিচিত, ওনারা তখন বিলোনিয়ার নাট্য আন্দোলনের অন্যতম সংস্থা LUY লোয়া বলে একটা অর্গানাইজেশন কাজ করতো, অনেকেই কাজ করতো। তার মধ্যে তখনকার সময় লোয়া ভীষণভাবে নাটক নিয়ে কাজ করতো, তার অন্যান্য সামাজিক কাজও করতো, এর মধ্যে এটা নিয়েও কাজ করতো, সংস্কৃতি তথা নাটক মঞ্চস্থ করা নিয়ে ভীষণ কাজ করতো। তো তাদের সঙ্গে তখন আমি ওদের রিহার্সালে গেলাম, আমি নিজের থেকে ইচ্ছে প্রকাশ করলাম, করার পরে ওনারা রাজি হলেন এবং ভাগ্যবশত আমাকে যে নাটকটা হয়েছিল তখন সেটার নির্দেশক ছিলেন বিনয় পাল, যিনি এখন ওয়ারেসের কর্ণধার, ওয়ারেসের কর্ণধার। ওই বিনোদার হাত ধরে তখন প্রথম স্কুল লেভেলের পরে আপনার নাটক শুরু, আয়না নাটকে শুভ চরিত্রে লিড রোল দেওয়া হয়েছিল। লিড রোলটা আমার ছিল, আমি পার্শ্ব চরিত্রে ছিলাম। তো ভাগ্যবশত যিনি লিড রোল করার কথা, শুভ চরিত্রে নাটক করার কথা, উনি কি একটা সমস্যা হয়েছে, তখন তিনি চরিত্র থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে বলতে মানে ওনাকে বের করে দেওয়া হয়েছে তা নয়, ওনার ইচ্ছেতেই, নিজের ইচ্ছেই তিনি নাটক থেকে দূরে ছিলেন, করতে পারেন নাটকটা। তো যার ফলে আমাকে সামনে আসতে হলো। ওই থেকেই নাটকের সঙ্গে অভিনয় জগতে পা দেওয়া এবং নাটককে ধীরে ধীরে ভালোবাসা থেকে প্রেম এবং এখন তার সঙ্গে বসত করা। তার সঙ্গে বসত করা, খুব সুন্দর একটি শব্দ শুনেছি। আমি জানি আপনি অনেকগুলো নাটক নির্দেশনাও করেছেন। চেষ্টা করেছি। এই চেষ্টাতেই সফলতা পাওয়া যায়, উনি এটা করে দেখিয়েছেন। আপনি কতগুলো নাটক নির্দেশনা করেছেন এবং নাটকের নির্দেশনা কিভাবে আপনার মনে আসলো যে নাটকের নির্দেশনা করতে হবে?
নাটকের নির্দেশনা করতে হবে সেরকম কোনো ভাবনা আমার আসেনি। আমি নাটক করতে এসেছিলাম, কিন্তু সময়ের চাহিদার কারণ আমাদের সংস্থা তখন আমি 95-এ আমি যে সংস্থার কাজ করি ত্রিবেণী, এই সংস্থা তখন পথনাটকের মধ্য দিয়ে শুরু হয় তার জন্মটা। বেসিক্যালি পথনাটক করতো প্রথমে, তারপরে আস্তে আস্তে ত্রিপুরার এমন কোনো জায়গা নেই, এবং বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার এমন কোনো জায়গা নেই ত্রিবেণী পথনাটক নিয়ে সে সেখানে যায়নি। তখনকার সময় মহকুমা শাসক ছিলেন শ্রদ্ধেয় নাট্য বিশেষজ্ঞ, নাট্য সমালোচক, নাট্যকার, নাট্য নির্দেশক, নাট্য অভিনেতা সুভাষ দাস। এই সুভাষ দাস তখন বিরোধী মহকুমা শাসক ছিলেন। তো উনি যেহেতু নাট্য পিপাসু ছিলেন, তখন আপনার বিভিন্ন ইন্টার এরিয়াতে তখন এখনো হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প হতো। ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প যখন হতো তখন ত্রিবেণী ডাক করতো পথনাটক করার জন্য। মানে বিভিন্ন অ্যাওয়ারনেস, মানে সচেতনতা ভিত্তিক বিভিন্ন নাটক করতে হতো, এবং সেগুলো নিয়ে আমরা যেতাম। আমাদের গাড়ি নিয়ে যাওয়া হতো। তারপরে তখন খুব উৎসাহ পেতাম, সময়টা খুব ভালোভাবেই কাটতো আমাদের। তখন নাটকগুলো ছিল মূল পথনাটক। হ্যাঁ, তখন বেসিক্যালি ত্রিবেণীর জন্মটা হয়েছিল পথনাটক। তারপরে তো আস্তে আস্তে মঞ্চ নাটক শুরু হয়। ওনারা যারা কাজ করেছেন, অপূর্ব দে, তৃষ্ণা দত্ত, অভিজিৎ ভট্টাচার্য বা সুশান্ত, যারাই সুমন, এর পাশাপাশি মঞ্চ নাটক আমরা শুরু করি। তারপরে একটা সময় দেখা গেল যে নাটকের নির্দেশনার ক্ষেত্রে যারা সময় দিতেন তারা হয়তো সেভাবে সময় দিতে পারছেন না। তখন আমাকে সামনের দিকে ছেড়ে দেওয়া হলো যে না, কাজ করো। তো অনিচ্ছা থাকা সত্ত্বেও আসলাম সাহস ব্যবহার করে। সেই থেকে আস্তে আস্তে আজ এখানে। আর নাটক নির্দেশনার কটা করেছি বললে আপনি যেটা প্রশ্ন করলেন, এখন পর্যন্ত 30-35 তো হবে। এটা একজন নাট্যকার বা নাট্য নির্দেশকের বড় পাওনা। উনি এই যাবৎকাল 30-35টা নাটকের নির্দেশনা করে নিয়েছে। আপনি কোনো নাটক, এগুলো কি আপনার নিজের লেখা নাটক? না 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 না, আমার নিজের লেখা যেরকম আছে তার বাইরেও আছে অন্যের লেখা নাটক। এখন যেমন আমরা ত্রিপুরাতে অনেক নাট্যকর্মী বা নাট্যকার সৃষ্টি হয়েছে, তখন নাটকের বই তো সেভাবে পাওয়া যেত না। এখন অনেকেই তো ত্রিপুরাতে নাটকের বই নাটক লিখছেন এবং সেটা প্রকাশিত হচ্ছে। কিন্তু আগেকার দিনের তখনকার সময়, বিশেষভাবে 2000 আগে যদি বলি বা 2000 থেকে 2010-12 পর্যন্ত যদি বলি, একবিংশ শতাব্দীর শুরুতে প্রথম দশকের দিকে, তখন কিন্তু আপনাকে নাটকের জন্য তথা পাণ্ডুলিপির জন্য আপনাকে কলকাতার গ্রুপ থিয়েটারের উপর নির্ভর হতে হতো। এবং আমার ঘরে প্রত্যেকটা সংখ্যা ছিল তখন। এখন যদিও সেটা থেকে অনেক দূরে আছি, মানে গ্রুপ থিয়েটার পাওয়া থেকে ওইখান থেকে, এখন তখন গ্রুপ থিয়েটারের উপর নির্ভরশীল আমরা থাকতাম, কখন বই আসবে, এবং সেটা থেকেই পাণ্ডুলিপি বেছে নেওয়া হতো। আর আমার নাটক তো আছেই, সেগুলো যতগুলো নাটক লেখা হয়েছে সবগুলো নির্দেশনা দেওয়া হয়েছে। খুব ভালো লাগলো ওনার সঙ্গে, শুনলাম ওনার কথাগুলো, আরও অনেক কিছু ওনার কাছ থেকে জানবো। আমি আগেই বললাম, উনি দক্ষিণ ত্রিপুরার নাট্য আন্দোলনে এক অন্যতম সৈনিক। উনি কিছুক্ষণ আগে একজন বিশেষ ব্যক্তির নাম উনি নিয়েছেন, শ্রদ্ধেয় সুভাষ দাস মহোদয়ের। এই অনুষ্ঠানে আমি বলে রাখি, আমাদের থিয়েটার বাড়ি অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে যিনি ছিলেন, উনি ছিলেন সেই সুভাষ দাস মহোদয়ের আমাদের অতিথি হিসাবে ছিলেন। সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এটা আমাদের জন্য ভাগ্যবান, আমরা নিজেরা ভাগ্যবান যে ওনাকে আমরা পেয়েছিলাম, এত একটা গুণীজনের সান্নিধ্যে আমরা পেয়েছিলাম। এখন ওনার কাছ থেকে ওনার সেই গুণের তারিফ আমরা শুনেছি। এখন আমরা শুনবো ত্রিপুরা নাট্য আন্দোলন একসময় অনেক উচ্চ পর্যায়ে গিয়েছিল, মাঝে কিছুদিন স্থিমিত হয়ে গিয়েছিল, এখন আবার
মরা গাঙে ঢেউ আসছে মনে হচ্ছে। ত্রিপুরা নাট্য আন্দোলন তো এটা আজকের নয়। ত্রিপুরার আপনার 1600 যদি আসামের যিনি তখনকার আসামের একজন লোক সাম বুরুঞ্জ, তিনি ত্রিপুরা সম্পর্কে যে নাট্য সংকলনে লিখেছিলেন, 1682 সালে প্রথম ত্রিপুরাতে নাটক শুরু হয়। তারপরে অনেকটা সময়, প্রায় 150 থেকে 200 বছর ত্রিপুরাতে নাটক সম্পর্কিত সেরকম কোনো ইতিহাস পাওয়া যায়নি। তাই বলে কি নাটক হয়নি? হয়েছে, তখনও নাটক ছিল, আর এখনো চলছে। এখন কথা হলো সেটার হয়তো কেউ ধারাবাহিকতা রেখেছেন, কেউ ধারাবাহিকতা রাখতে পারেননি। ত্রিপুরার নাট্য আন্দোলন সব সময় আপনি জোয়ারে ছিল। ভাটাটা যদি বলেন শুধুমাত্র একটা দুটো মহকুমা ভিত্তিক বা 3-4টে জায়গায় নাটক হচ্ছে না, সেটা আপনার দৃষ্টিতে যদি মনে হয় সেখানে নাটকের ভাটা পড়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভুল করব। শুধুমাত্র অঞ্চলভিত্তিক জোয়ার, অঞ্চলভিত্তিক ভাটার ক্ষেত্রে নাটকের তাহলে পরিসংখ্যা যদি যাই, আমরা মনে হয় ভুল করব। ত্রিপুরার নাট্য আন্দোলন সবসময় ভালো এবং সেটা খুব গতিশীল। এদিক দিয়ে যদি বলি, আমরা রাজধানী আগরতলায় খুব ভালো কাজ হচ্ছে, আগেও হতো, এখনো হচ্ছে, তার ধারাবাহিকতা আছে। যারাই কাজ করছেন, অনেক নতুন নাট্য সংস্থা উঠে এসেছে। তারপরে গিয়ে আপনার ধর্মনগর বলুন, সোনামুড়া বলুন, সোনামুড়ার মেলাঘর যারা আছেন প্রবাহিতারা, তারপরে ওদিক দিয়ে কৈলাসশহর, ধর্মনগর আর বিলোনিয়া কাজ করছেন, খোয়াই ভীষণ কাজ করছেন, সবাই কাজ করছেন। আর যেটা বললেন এখন আবার এটা জোয়ার এসছে ভাটার পরে, সেটা হয়তো সাময়িক, হয়তো 2-1টা মহকুমা সেখানে কাজ করতে পারেননি, যে কোনো কারণে হোক, আবার তারা চেষ্টা করছেন। সেটা আমার মনে হয় ভালো লাগে। এই যে নতুন উদ্যমে সবাই উঠে আসছে, আমাদের রাজ্য সরকারের একটা ভালো ভূমিকা আছে। একদম একদম, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমার বিভিন্ন ক্ষেত্রে নাটক আলোচনা আমি বলতাম যে নাটককে যদি গতিশীল রাখতে হয়, শুধুমাত্র নাট্য সংস্থাগুলোর উপর নির্ভর করবে না, সরকারের একটা দায়বদ্ধতা থাকে। আমাদের যেমন নাট্য করবে, আমাদের যেমন একটা দায়বদ্ধতা থাকবে, সরকারের সেখানে একটা দায়বদ্ধতা থাকে। আর সেখানে ফান্ডিং করা, তারপরে মঞ্চস্থ করার ক্ষেত্রে তাদের উৎসাহ প্রদান করা, বৎসর ভিত্তিক নাট্য উৎসব করা, এবং এই বিষয়গুলো দেখতে আগেও হতো। এবং এখন আপনি দেখতে পাবেন গত 2 বছর ধরে যেখানে ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সেখানে রাজ্যভিত্তিক নাট্য উৎসব হচ্ছে, এবং সেখানে রাজ্যের অনেকগুলো নাট্য সংস্থা এবার 32 থেকে 34টা নাট্যদল সেখানে অংশগ্রহণ করলো, এবং তাদের আসা যাওয়ার খরচ থেকে প্রোডাকশন করতে হচ্ছে। এটা একটা ভালো দিক, ইতিবাচক, এটা ইতিবাচক দিক। প্রত্যেকটা নাট্য সংস্থার ক্ষেত্রে, প্রত্যেকটা নাট্যকর্মীর জন্য এটা ইতিবাচক দিক, এবং তার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরকে অভিনন্দন জানাতেই হয়। অবশ্যই অবশ্যই আমাদের এই থিয়েটারের প্রোগ্রাম থেকেও আমরা অবশ্যই অভিনন্দন জানাবো তথ্য সংস্কৃতি দপ্তরের এই উদ্যোগকে। ওনারা এবার যে রাজ্যভিত্তিক নাট্য উৎসব 2024 করেছেন, ওনারা এই নাট্য উৎসবে প্রায় 34টি দল অংশগ্রহণ করেছে। হ্যাঁ, এটা আমার জানা মতো ত্রিপুরার ইতিহাসে সবচেয়ে বড় নাট্য উৎসব। হ্যাঁ, ত্রিপুরার ইতিহাসে সবচেয়ে বড় নাট্য উৎসব। ফান্ডিংটা ছেড়ে দিলাম, 16 দিন ধরে নাটক মঞ্চস্থ হওয়া একই জায়গাতে, রবীন্দ্র ভবনের মতো জায়গাতে, এটা একটা ইতিহাস, একটা মাইলস্টোন। নাটক আগেও হতো, সরকারি স্তরে আগেও হতো না তা নয়, আগেও হতো। সেখানে 7 দিন এনএসডি আন্ডারে বা এসএন এর যারা উদ্যোগ নিয়ে থাকতেন, সঙ্গীত নাটক একাডেমি বলুন, ইজেডসিসি বলুন, উত্তর পূর্বাঞ্চলীয় যে সংস্কৃতি পরিষদ আছে তাদের উদ্যোগে বলুন, সেখানে হয়তো 6 থেকে 7 দিন সেখানে নাট্য উৎসব হতো। সবাই হয়তো সেখানে এরকম, শুধুমাত্র ত্রিপুরার হতো, সবাই হয়তো সেভাবে সুযোগ পেতেন না, হয়তো 7-8 থেকে 10টা দল সেখানে থাকতেন। আমরা করেছি, তাই বলে আমরা করেছি, ইজেডসিসি, এনএসডি বলুন, এসএন এর প্রোগ্রাম বলুন, আমরা করেছি। কিন্তু এই যে একটা ধারাবাহিকতা এখন গত 2 বছর ধরে শুরু হয়েছে,
এখন প্রশ্ন হলো সেটা কতদিন থাকবে। একজন নাট্যকর্মী হিসেবে তাদের প্রতি আমার আবেদন থাকবে এটা যাতে কন্টিনিউয়াস রাখা হয়, মানে ধারাবাহিকতা থাকে, এবং তাহলেই পরে সংস্কৃতির ক্ষেত্রে তার যেমন আপনার আপগ্রেড হবে, অবশ্যই নাট্যকর্মী তৈরির ক্ষেত্রেও একটা, বা উৎসাহ, যারা নাট্যকর্মী তাদের উৎসাহের ক্ষেত্রে এটা বিশেষ ভূমিকা নেবে বলে আমি বিশ্বাস রাখি। অবশ্যই এটা সাধুবাদ রইল তথ্য সংস্কৃতি দপ্তরের এই প্রয়াসকে, এটা জারি রাখবেন। এটা একজন নাট্যকর্মী হিসাবে আমাদের চাওয়া পাওয়া। আমরা যারাই নাটক করে থাকি, নাটক একটা তৈরি করার পর মঞ্চস্থ, কোথায় মঞ্চস্থ করব, সেই এটা একটা চিন্তার বিষয় হয়ে থাকে। শুধু আপনি নাটক করলেন সেটা তো নয়, তার জন্য আপনার পাশাপাশি দেখুন, একটা নাটক করতে গেলে কমপক্ষে দুজন লোক দরকার। দুজন, একজন যিনি নাটক করছেন তিনি, আর বা পাশাপাশি যিনি নাটকটা দেখবেন, যার জন্য আমি নাটকটা করছি, তো নাট্যদর্শক। তো নাট্যদর্শক সৃষ্টি করা, তারপরে নাটকটা এবার যে আমি যখন নাটকটা নিয়ে দীর্ঘদিন রিহার্সাল নিয়ে তার কাছে গিয়ে উপস্থাপন করব, তার জন্য আমার এখন একটা মঞ্চের দরকার, মঞ্চের ভাড়া দরকার, তারপরে গিয়ে আলো দরকার, আমার আবহ দরকার, অনেকগুলো তার এক্সপেন্ডিচার আছে। এই এক্সপেন্ডিচারগুলো আমাকে কাভার আপ করে তারপরে কিন্তু আমাকে দর্শকের কাছে পৌঁছাতে হবে, এবং দর্শককে টানার ক্ষেত্রে আমাকে সেভাবে প্রস্তুতি নিয়েই কিন্তু যেতে হবে। আচ্ছা, আপনার কাছে জানবো, আমাদের বিভিন্ন অঞ্চলে আমরা দেখি, আর রাজধানী ভিত্তিক যদি দেখি, এখানে মোটামুটি দর্শক ভালোই হয়, কিন্তু আমরা যদি এদিক ওদিক মানে মফস্বলের দিকে যাই, দর্শকের একটু স্বল্পতা আমরা দেখি। এটা দর্শকমুখী করার জন্য আমাদের নাট্যদলগুলোকে মানে কি করণীয় বলে আপনি মনে করেন? শুধুমাত্র মানে আপনার কথা আমি সম্পূর্ণভাবে যে একমত সেটাও নয়, আবার অস্বীকার করছি না। নাটকে আগরতলা রাজধানীর কথা যেটা বললেন আপনি, সেখানে দর্শক হচ্ছে এই কারণেই সেটা সরকারি স্তরে হচ্ছে বলে। আপনি বেসরকারি পর্যায়ে কোনো নাটক দল যদি, যারা নাটক করছে, এত বড় রবীন্দ্র ভবন, তার যদি আমরা 2 নম্বর হলটা ধরি, তার প্রায় 1000-এর উপরে সেখানে আসন আছে। আমার মনে হয় না, আমি সেখানে নাটক দেখেছি বেসরকারি পর্যায়ে যারা বিভিন্ন সংস্থার নাটক করেন, 150-100 সেখানে লোক হতে কিন্তু কষ্ট হয়, এমনও হয়। আবার কিছু কিছু অর্গানাইজেশন আছে, তাদের আমন্ত্রণে অনেকেই আসেন, অনেক পকেট আছে তাদের। কিন্তু মফস্বলের ক্ষেত্রে আমরা যারা নাটক করি, আমরাও যেমন দায়ী। কেননা দায়ী, আমাদের দায়বদ্ধতাটা আমরা সেভাবে পালন করতে পারছি না। কিভাবে? নাট্যচর্চার আমাদের ধারাবাহিকতা নেই বলে। এটা কোনোভাবে অস্বীকার করতে পারি না। বৎসরে শুধুমাত্র আমি 1টি বা 2টি নাটক করলাম, শুধুমাত্র আমি করলাম শখের থিয়েটারে, তাও শখের থিয়েটারে করতে গিয়ে এটা ধারাবাহিকতা বজায় থাকার একমাত্র পথ হতে পারে না। আপনি যে কাজটা করছেন নাটককে ভালোবেসে, আপনি যদি ফান্ডিং না থাকেন, এটা এখান থেকে যদি, এখন সবকিছু মূলেই আপনার অর্থনৈতিক উৎস থাকতে হবে। অবশ্যই অর্থনৈতিক উৎস ছাড়া আপনি বেশি দিন আপনি সেখানে টিকে থাকতে পারবেন না। কতদিন সম্ভব আপনি গ্যাটের পয়সা খরচ করে সেখানে কতদিন নিজে টিকে থাকবেন বা অন্যকে উৎসাহিত করতে পারবেন? যারা আপনার সঙ্গে কাজ করবে, এখন সবাই আজকের দিনে পয়সাটা আমাদের মুখ্য, এটা আমার বেঁচে থাকার জন্য। আমাদের জমি 2টা, একটা কৃষি জমি, একটা মনের জমি। কৃষি জমিতে আপনি যত বেশি চাষ করবেন, সার ব্যবহার না করে, সেই ফলটা তত বেশি সুস্বাদু হবে, সেই ফসলটা আপনি তত বেশি উঠাতে পারবেন। আপনি ঠিকভাবে মনের জমিতে যদি আপনি চাষটা ভালো করে করতে পারেন, আপনার সংস্কৃতি তত বেশি উর্বর হবে। এখন প্রশ্ন হলো, তার জন্য আমার অর্থের দরকার, ফান্ডিংটা কোথায়? আপনি যখন একটা নাটক করবেন, নাটক করছেন, চ্যারিটি শো করবেন, আপনি কতজনের কাছে টাকা চাইতে পারবেন? আজ এই সমস্যা, কাল উনি কিন্তু, এমন অভিজ্ঞতা আমাদের আছে, টিকিট নিয়ে ওনার বাড়িতে গেলাম, টিকিট নিয়ে গেলাম, উনি বললেন যে না, আমি তো দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? আর আপনার কোনো সমস্যা, আজকে থাকবেন না? না, আমি থাকবো। তাহলে দেখেন না কেন?
বললো আমার মেয়ে তো বা আমার সন্তান তো মাধ্যমিক দেবে, কিন্তু আমরা তো জানি আপনার সন্তান আরো 2 বছর পরে সেটা দেবে, তো এখন কেন আপনি সময় দিতে পারবেন না? বলো না আমার তো এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তাই বলে আমি ওনাকে অসম্মান করছি না, উনি ওনার সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এই যে উনি হয় ওনাকে আমরা মডিফাই করতে পারিনি মানসিকভাবে, অথবা উনি আমাদের কাছে থেকে দূরে পালাতে চাইছেন বা সংস্কৃতি থেকে দূরে পালাতে চাইছেন। আজকে যদি আমাদের ধারাবাহিকতাটা থাকতো, নাট্যচর্চার ধারাবাহিকতা থাকতো, তাহলে করে শুধু একটা সংস্থা একজন ব্যক্তিকে দিয়ে তো তার হবে না। সমাজের বা আমাদের যারা নাট্যকর্মী সবাই সমস্ত যে সমস্ত দলগুলো আছে, তারা যদি বিষয়টাকে উৎসাহিত হয়ে এই প্ল্যাটফর্মে কাজ করতে চাইবে সততার সঙ্গে, এখান থেকে আমার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এই প্ল্যাটফর্মটা যদি হয় নাটকের, এটাকে ভালোবেসে যদি যত বেশি আমরা নাটক দর্শকের কাছে নিয়ে পৌঁছতে পারবো, তাহলেই ধারাবাহিকতা আসবে। বছরে একটা নাটক বা 2টো নাটক দিয়ে শুধুমাত্র একটা সংস্থাকে 2টো সংস্থা, কোনোদিন ধারাবাহিকতা আসবে না, কোনোদিন নাট্য আন্দোলন হবে না। অর্থাৎ আমাদের নাট্যপ্রেমীকে ধরে রাখতে হলে ধারাবাহিক থাকতে অবশ্যই, একদম অবশ্যই। আমরা দেখেছি বিগত দিনগুলোতে বিলুনিয়াতে নাট্য আন্দোলনের এক জোয়ার ছিল, প্রচুর দর্শক হতো, অনেকগুলো সময় শুনেছি এরকম। আমরা ওই সময়কালীন কিছু দলের নাম আপনার কাছে, বিংশ শতাব্দী আপনার শেষের দিক থেকে বিলোনিয়াতে তখন নাট্য কম্পিটিশন হতো, নাটকের প্রতিযোগিতা হতো, নাট্য উৎসব হতো। এমনও হয়েছে বিশ্বনাথ স্মৃতি বলুন, যারা যারা করতো, বা আমরা যারা ত্রিবেণী তখন নাট্য উৎসব করতাম, আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরে করতাম। টিকিট কালোবাজারি মানে ব্ল্যাকে আমাদের বিক্রি করতে হয়েছে। এমনও হয়েছে হ্যাঁ, যে আমাকে কালকের টিকিট আজকে নয় আরো 2 দিন আগে বুক হয়ে যেত, এমনও হয়েছে। আজকে সে ধারাবাহিকতা নেই। আজকে সে কেন নেই? কারণ সেরকম ভাবে কম্পিটিশন নেই, সেরকম ভাবে ধারাবাহিকতা নেই, নাট্যচর্চা নেই। সংস্থাগুলো যারা ছিল তারা বিভিন্ন ওই সংস্থার সদস্যগুলো তারা বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে গেছে, ফাইন্যান্সিয়ালি যে যার পথে চলে গেছেন, এখন এই বিষয়টাকে উৎসাহিত পাচ্ছেন না। পাশাপাশি আমাদের বিনোদনের মাধ্যমটা যদি হয় একমাত্র মোবাইল, মুঠোফোন, যার মধ্যে দিয়ে আমি সমস্ত পৃথিবীটাকে, সমস্ত সৃষ্টিশীল বলুন আর যাই বলুন, সমস্ত কিছু আমি ওটার মধ্যেই পাচ্ছি। তো আমি বিনোদনের জন্য কেন আমি শীতের মধ্যে আমার পেট্রোল খরচ করে আমি আমার পরিবারকে নিয়ে বলুন বা আমি নিজে কেন ওখানে যাব, কেন হলমুখী হব? এটার জন্য আমরা যেমন যারা নাট্যকর্মী তারা দায়ী, পাশাপাশি দর্শকও তার মানসিকতা অনেক পরিবর্তন। এটাকে কাটিয়ে তোলার কোনো ব্যবস্থা? এই ক্ষেত্রে ব্যবস্থা হতে গেলে শুধুমাত্র একদিনে তো সেটা হবে না। তার জন্য আপনার দরকার, আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় তথা পাঠ্যক্রমে নাটককে অন্তর্ভুক্ত করতে হবে। যারা আমরা বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে দেখেছি, হ্যাঁ, বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আপনি দেখেছেন বিভিন্নভাবে থিয়েটার টিচার বা মিউজিক টিচার সেখানে হচ্ছে, রিক্রুটমেন্ট করেছেন গভর্নমেন্ট, কিন্তু তার স্থায়িত্ব কতক্ষণ? তারা যারা ঢুকেছেন, আমি কাউকে বলছি না, যারা ঢুকেছেন নিশ্চয়ই তারা সেখানে নাটক করাচ্ছেন বা সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন বলে, কিন্তু সেটা নিয়েও প্রশ্ন আছে। যারা ঢুকেছেন অনেকের সম্পর্কে প্রশ্ন থাকতে পারে, তাদের যোগ্যতা নেই। আপনি যখন সরকারি স্তরে বলুন আর বেসরকারি স্তরে বলুন একটা নাট্য উৎসব করবেন, যদি বলি যে আমাদের এই স্কুলগুলো থেকে আমাকে নাটক আসতে হবে, আপনি কিন্তু পাবেন না, আপনি সেখানে পাবেন না। আমাদের হোয়ারেস গভর্নমেন্ট সেখানে রিক্রুট করেছে, নিয়োগ করেছে, মিউজিক টিচার বলুন, থিয়েটার টিচার আপনি রিক্রুটমেন্ট দিয়েছে, কিন্তু ওরা আসবে না। কেন আসবে না? আসতে বাধ্য গভর্নমেন্ট,
এক, হুম। যেহেতু গভর্নমেন্ট আমাকে সেখানে রিক্রুটমেন্ট দিয়েছে, তো তুমি কেন কাজ করবে না? ওরা কাজ করবে না। হয় ওদের অজ্ঞতার জন্য সেখানে যে কোনোভাবে পলিটিক্যালি সেখানে ঢুকে গেছে। আহ, পাশাপাশি বলবো যারা আহ, নাটক নিয়ে কাজ করছেন, বয়স হয়ে গেছে, কাজ করতে পারছেন না, যারা চাকরি করেন আলাদা বিষয়, যাদের আর্থিক সামর্থ্য নেই তাদেরকে সরকার স্তরে পেনশনের ব্যবস্থা করে দেওয়া। আমি যতক্ষণ না দেখি কেন আমরা একটা সরকারি চাকরির ক্ষেত্রে আমরা মুখিয়ে থাকি, কারণ আমি জানি যে আমি যদি সরকারি চাকরিটা পাই তাহলে আমার একটা জীবনটা নিশ্চিত, নিশ্চিত আমার জীবনটা একটা নিশ্চিত একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। সেভাবে আমি ওই নাট্যকর্মীটা বা অভিভাবকটা যতক্ষণ না দেখবে যে আমার সন্তানটা এই প্ল্যাটফর্মে গিয়ে তার জীবনটা নিশ্চিত হতে পারছে না, ততক্ষণ সে যাবে না। এটা একটা সুন্দর প্রস্তাব। আমরা যারা নাটক করছি একমাত্র আমাদের শখেরটা নিয়ে নাটক করছি। হ্যাঁ, অবশ্যই। শখের থিয়েটার আপনি কতক্ষণ করতে পারবেন? কতদিন সম্ভব? এবার এখান থেকে যদি আয় করা যায় তাহলে এটা মনে হয় থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনি যদি মাসিকভাবে আমাদের এখানে সেরকম ভাবে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নেই ত্রিপুরাতে, মাত্র মাথা চালা দিচ্ছে, কিন্তু এখনো সেভাবে তার ডানা শাখা প্রশাখা মিলতে পারেনি, বা সেখানে এখনো তারা ভালোভাবে কাজ করতে পারছে না। কিন্তু অন্যান্য স্টেটে, কলকাতা বলুন বা অন্যান্য আদার স্টেট, বড় বড় যেখানে কাজ করছেন, থিয়েটার নিয়ে যারা কাজ করছেন, তাদের বিভিন্ন পথ খোলা আছে তাদের জন্য। বিভিন্ন টেলিভিশন শোগুলো পাচ্ছেন, বা প্রফেশনাল থিয়েটারটাকে প্রফেশনালভাবে নিচ্ছেন তারা। আমাদের এখানে আপনি প্রফেশন কতদিন পারবেন? আপনি প্রশ্ন কেন? আপনাকে ওদের জন্য যারা আপনার নাট্যকর্মী আপনার এখানে রিহার্সাল দিতে আসবেন, তাদেরকে প্রফেশনালি যদি তৈরি করতে পারেন ওনারা আসবেন। কিন্তু আপনি যদি প্রফেশনটা যে আপনি তাদের যে মাইনেটা দেবেন, কোথা থেকে দেবেন? আইন উৎসটা কি? তো আয় উৎসের অভাবে আমরা থিয়েটার কর্মীগুলোকে হারিয়ে একদম একদম একদম। এখন সবকিছুর মধ্যে কিছু আশার আলো আমরা দেখছি। আমাদের সরকার অনেকগুলো কাজ করছে, রাজ্য সরকার। আমরা কিছুক্ষণ আগে বলেছি উনি যে ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর নাট্য উৎসব করেছেন, বিভিন্ন আমাদের থিয়েটার টিচার রিক্রুটমেন্ট, কিন্তু স্কুলগুলোতে আমার teacher- প্রশ্ন একটু আপনাকে বলছি, রিক্রুটমেন্ট করেছেন কিন্তু তার মাইনেটা মাইনেটা বাড়াতে হবে, এবং যারা রিক্রুটমেন্ট হয়েছে তারা তাদের qualified স্থায়ী হতে হবে। সমাধান হতে হবে এবং কোয়ালিফাইড হতে হবে। আপনি মাস গেলে আপনি সেখানে 50-60 হাজার টাকা বেতন পাবেন, আর ও পাবে 6,000 টাকা। এটা হয়? ও কাজ করবে? আজকালকার দিনে 6,000 টাকা দিয়ে নিজে চলবে না, বা তার সংসার চলবে? সবকিছুর মধ্যেই অর্থ একটা বড় ব্যাপার। অবশ্যই। অবশ্যই এটা দেখবে আমাদের বাহাদুরের সরকার, বাহাদুররা, আমরা আবেদন জানাবো। আর হচ্ছে আমি জানবো বিনয়বাবুর কাছ থেকে বর্তমানে যারা নাট্য চর্চা করছেন, ইদানিং যারা করছেন বর্তমানে, আপনার মনে লাগা যারা ত্রিপুরার মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে এরকম কিছু নাট্য ব্যক্তিত্বের নাম যদি আপনার কাছে জানেন। ত্রিপুরার ক্ষেত্রে দেখুন, ত্রিপুরার তো অনেকেই কাজ করছে। ধর্মনগরে লার্নার্স ভালো কাজ করছে, তারপরে কথাচিত্র ভালো, অনির্বাণদা ভালো কাজ করছে, অধিনেতারা রেগুলার এখন ধারাবাহিকতা আছে। আগরতলা তো আছেই, আগরতলা আমার বন্ধুবর বিদ্যুৎজি চক্রবর্তী বিল্টন আছে, কাজ করছে। তারপরে সঞ্জয় দাদারা আছে, কুমারদা আছে, তারপর শটের ইয়েতে এই উত্তম দাস তারা কাজ করছে, গৌতম কাজ করছে, অনেকেই আছেন আগরতলাতে। তারপরে উদয়পুরে অভিজিৎ তারা কাজ করছেন, তারপরে গৌতম কাজ করছে, এদিকে মেলাঘরে বুবাই কাজ করছে, তারপরে খোয়াইতে অরুণদা তারা কালচারাল ক্যাম্পেইন আছে, তারপরে গণেশ দেব রায় উত্তরণ কাজ করছে। বিলোনিয়ার ক্ষেত্রে অনেক অনেক নাট্যদল ছিল, দুঃখের বিষয় হলো এখন অনেকে বসে গেছে। ত্রিবেণী চেষ্টা করছে সেখানে কিছুটা কাজ করতে, এখনো ধারাবাহিকতা না থাকলে পরেও তারপরেও কিছুটা চেষ্টা করছে। আপনারা কাজ করছেন ওদিকে, মোহরি নাট্য সংস্থা হিসেবে কাজ করছেন, কাজ হচ্ছে না তারও হচ্ছে। তার মধ্যে দিয়েও ধরুন সব সংস্থার নাটক
তো আর দেখা হয়ে ওঠে না। সোশ্যাল মিডিয়ায় বা কখনো যদি কোথাও যাওয়া হয়, যদি নাটকগুলো দেখার সুযোগ হয়, সেক্ষেত্রে সঞ্জয় ভালো কাজ করছেন, ওদিকে বিদ্যুৎ ভালো কাজ করছে, অনির্বাণ ভালো কাজ করছে। তারা কাজ এখন করছে। জানবো আপনার এই যাবৎকাল দেখা সবচেয়ে ভালো লাগা একটা নাটক। এই যাবৎকালের ইতিমধ্যে যদি নাটক যাগুলো আমরা দেখেছি, এবার আমরা যারা নাট্যোৎসবে গেলাম, ওই সরকারি স্তরে যে নাট্যোৎসবগুলো গেল, তার মধ্যে রাজা মিলঠারি বলা যেতে পারে, বিল্টন দা, তারপরে উত্তম দাস যারা কাজ করে রাঙামাটি, তারা শর্টে তারা ভালো কাজ করছে, এই নাটকগুলো খুব ভালো হয়েছে। আমরা লাস্ট দিলাম যুযুধান কাজ করছি, এবং যুযুধান আমাদের এই নাটকটা 2011 সাল থেকে আমরা করে আসছি। এটা কত নম্বর শো গিয়েছিল? 35 নম্বর। 35 নম্বর। বাহ, এটা একটা ভালো দিক। আমাদের এই জায়গায় অর্থাৎ মফস্বলের নাটক 35তম শো করেছে। এখন আমরা একদম অনুষ্ঠান প্রায় শেষে চলে এসেছি। এখন পিনাক বাবুর কাছে জানবো, নতুন যারা নাট্যকর্মী আছেন অর্থাৎ নাটকে যোগ দিতে ইচ্ছুক, ওদের জন্য আপনার কিছু বার্তা। অবশ্যই নাটককে ভালোবেসে আসতে হবে, আর এই নাটককে ভালোবাসতে গেলে কিছু না দেখ কিছু না পাক একটা প্ল্যাটফর্ম সে পাবে, যে প্ল্যাটফর্মটা তার জীবন বা তার লাইফটাকে বিল্ড আপ করার জন্য একটা বিশেষভাবে ভূমিকা রাখবে। এবং সেটা যদি সে মনে করে বা অনুভব করতে পারে যে এই প্ল্যাটফর্মটা, সেটা ওয়েলকাম, আসতে পারে। আর যদি মনে করে যে আমি শখের থিয়েটারে শুধুমাত্র একটা দুটো নাটক করব, তাহলে মনে হয় না এই লাইনে আসার দরকার আছে বলে। অন্য অনেক কিছু আছে। থিয়েটারকে ভালোবেসে যারা আসবে এবং থিয়েটার নিয়ে কাজ করবে, আমি শুধু তাদেরকেই আমন্ত্রণ জানাবো। অর্থাৎ উনি যুবকদের জন্য, অর্থাৎ যারা নতুন নাট্যকর্মীর জন্য কি প্রয়োজন, বর্তমানে অনেক পথ আছে, অনেক কিছু করা যায়, করা যায়, কিন্তু তার সম্পর্কে আপনি যদি এনএসডিতে আপনি যদি শুধু নাটক নিয়ে পড়েন, তাহলে দেখবেন আমার অনেকগুলো নাটক নিয়ে এখন ত্রিপুরাতে অনেক এনএসডি আপনার স্নাতক আছে, তারা ভালো কাজ করছেন, কয়েকজন খুব ভালো কাজ করছেন, তাদের বিভিন্ন প্রোডাকশন দিয়ে তারা সেখান থেকে আয় করে নিচ্ছে। হচ্ছে না তা না, হচ্ছে, কিন্তু আমার পথগুলো জানতে হবে এবং নিজেকে আগে তৈরি করে নিতে হবে। অর্থাৎ নিজেকে আগে মানসিকভাবে তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে ওনার বার্তা যুবকদের জন্য। আমি আবারও ধন্যবাদ জানাবো পিনাক বাবুকে, উনি আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। নমস্কার। ধন্যবাদ আপনাকে। নমস্কার সবাইকে।